আসলে কি যুদ্ধ বাঁধানোর কোনো একটা পরিকল্পনা কারো আছে কিনা? মুখোমুখি অবস্থান দু দেশের। আপনাদের ৩টা গেরিসন আছে, যেটা নতুন করে ৩টা গেরিসন খোলা হয়েছে দিল্লি। তো এই গেরিসন গুলা তো ডিফেন্সের জন্য, এটা তো অফেন্সিভ গেরিসন হয়ে গেল। কিছু ঘাঁটি ডিফেন্সের কারণে, আত্মরক্ষার কারণে, কিছু ডিফেন্সের কিছু কিছু জায়গায় নতুন নতুন কিছু সামরিক ঘাঁটি তৈরি হচ্ছে না যে তা না, তৈরি হচ্ছে। সেটা আক্রমণ, সেটা তো স্বাভাবিকভাবে। যেভাবে একটা সময় মনে হয়েছিল যে আমাদের বোধহয় 7 সিস্টার ইউনুস দখলই করে নেবে, মনে হচ্ছিল, আমি রোজ যেভাবে বলতে শুরু করেছিল, স্বাভাবিকভাবেই একটা দেশ তাতে উদ্বিগ্ন হবেই, তার প্রস্তুতি লাগছে। গ্যারিসন তো আর্মি তো কোথাও নেই, আর্মি তো নামেনি। আপনাদের ওখানে রাস্তায়, তোমাদের ওখানে রাস্তায় আর্মি নেমে আছে এখন, গ্যারাকে যায়নি। আমাদের এখানে তো সিভিল নিরাপত্তার বিষয়টা সীমান্তরক্ষী বাহিনী, তার বিএসএফ দেখে, আর ভারত চীনে ইন্দো টিবেটিয়ান বর্ডার ফোর্স তারা দেখে। এটা তো মানে ভারতের না, পৃথিবীর অন্যান্য দেশেতেও বুদ্ধিজীবী সমাজ কিন্তু খুবই চিন্তিত, এবং এটা বিভিন্ন দেশে মানবাধিকার সংস্থাগুলোর কাছেও পৌঁছেছে অভিযোগগুলো। এটা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে খুব খারাপ ছবি, ভাবমূর্তি খারাপ হচ্ছে, এটুকুই বলতে পারি। আপনি নিজে একটা ইন্টারভিউ করেছিলেন জননেত্রী শেখ হাসিনা, এরপরে আরো অনেকগুলো পত্রিকা একের পর এক ইন্টারভিউ ছাপছে, ইন্টারন্যাশনাল মিডিয়া। গত 6 মাস যাবত একটা জিনিস লক্ষ্য করছি যে বিভিন্ন মিডিয়া, আপনার সাংবাদিকরা হঠাৎ করে কেন জানি মনে হয় শেখ হাসিনার ইন্টারভিউ ছাপা নিয়ে প্রতিযোগিতা। এটার কারণটা কি? এবং আপনাদের এই পত্রিকাতে ছাপার কারণে বাংলাদেশও আওয়ামী লীগ উৎফুল্ল হয়ে উঠছে, মিছিল মিটিং ওদের বেড়ে গেছে সব জায়গায়। না, এটার একটা বড় কারণ হচ্ছে যে সাংবাদিকরা তো সবসময় খবরের পেছনে ছোটে, স্বাভাবিক। এটা উনি যখন প্রথম ইন্টারভিউ দিয়েছিলেন, সে প্রথম ইন্টারভিউটাও আমি নিয়েছিলাম, সেটাতে ছিলেন ইউনূস সময়। তারেক রহমান ক্ষমতায় আসার পর কি ভাবছেন তারা, কি ভাবছেন তিনি, কি করে পার্টি চাঙ্গা করবেন ইত্যাদি বিষয়ে স্বাভাবিক কৌতূহল, যে এই সময় তারেক রহমান সরকার তো 100 দিন পেরিয়ে গেল, ফলে এর পরে আওয়ামী লীগ কি ভাবছে, তাদের রণনীতি কি, সেই কারণে। আর সাংবাদিকদের যেটা হয়ে থাকে, কেউ একজন, আমি ইন্টারভিউ নিলাম, সঙ্গে সঙ্গে আর একজন হচ্ছে চেষ্টা করে সেই ইন্টারভিউ নেবার, এবং তিনি হয়তো রাজনৈতিক ভাবে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে এই তারেক রহমান সরকার আসার পর একটা তার মূল্যায়ন তিনি হয়তো ভারতীয় মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে জানাতে চান, যেটা বাংলাদেশের কোনো মিডিয়া তো ছাপতে পারছে না, ছাপানো যাচ্ছে না, সেখানে তারা কেউ ছাপছেও না। কিন্তু সেই কারণে এইটাই কারণ, একমাত্র কারণ। এবং ভবিষ্যতে আবার কিছুদিন পর হয়তো দেখা যাবে যে তিনি হয়তো এবার সামনাসামনি অডিও বা ভিডিওতে সাক্ষাৎকার দিচ্ছেন, সেরকম দিনও আসতে পারে আর কি। এখনো সেটা সিদ্ধান্ত নেননি কিছু, কিন্তু হতে পারে আর কি। এবং সেটার প্রভাব নিশ্চিতভাবে পড়ছে, এবং ওরা রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে আওয়ামী লীগ যে কর্মীরা যারা আছেন ওখানে, যেখানে আছেন, তাদেরকে তারা বলছেন মানুষের সমস্যা নিয়ে রাস্তায় নামতে। তো সেই কারণেই নামছেন। এখন কিন্তু আগের তুলনায় আমার মনে হয়েছে কিঞ্চিত হলেও বিএনপি কোথাও কোথাও একটু বোধহয় অনুমতিও দিচ্ছে, এই কারণেই যে যাতে জামায়াত ইসলামীর বাড়বাড়ন্তটা না হয়। জামায়াত ইসলামীকে কিছুটা চাপে রাখতে একমাত্র আওয়ামী লীগই হচ্ছে সাহারা। মানে আওয়ামী লীগ যদি নামে, সেক্ষেত্রে জামায়াতের পক্ষে একা কিছু করে ওঠা সম্ভব নয়। সেই কারণে আমার মনে হয় যে এটা বাড়বে, হয়তো আরো আন্দোলন হবে। আর একটা জিনিস আমি শুনছি, সত্য মিথ্যা এখনো কনফার্ম হয়নি, যে আগামী স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে আওয়ামী লীগের নেতারা, কিন্তু আওয়ামী লীগের প্রতীক ছাড়া। সেই সুযোগে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, তাদের কর্মীরা আবার সংগঠিত হতে পারবেন, মিছিল মিটিং করবেন, অনেক জায়গায় হয়তো বাধাও আসবে, তাহলেও হয়তো করবেন। রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে এটা একটা প্রথম ধাপ। আশা করি এরপরে একটা তারেক রহমান সরকার সেক্ষেত্রে তাদের শুভেচ্ছা আরো বেশি পাবেন, মানুষের আন্তর্জাতিক শুভেচ্ছাও পাবেন, যদি আওয়ামী লীগকে সেখানে রাজনীতি করতে তিনি অ্যালাউ করেন, অনুমতি দেন। এইটুকুই বলতে পারি। দাদা, এই যে আপনার বেগম খালেদা জিয়া যখন মৃত্যুবরণ করেন, তখন ভারত সরকার একজন প্রভাবশালী মন্ত্রী শোক প্রস্তাব নিয়ে এসেছিলেন। ভারত সরাসরি আপনার তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ার পরে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই পর্যন্ত প্রায় 4 মাস 6 মাস। আপনার কি মনে হয় যে ভারতের মোহভঙ্গ হওয়া শুরু হয়েছে বিএনপির উপর থেকে? মোহভঙ্গ কথাটা কঠিন কথা হয়ে যাবে, তবে আমি বলবো যে কিছু নিশ্চিত হতাশা দেখা দিচ্ছে। কারণ ভারত সরকার
তুমি যদি দেখো ভারত সরকার তোমাদের ওখানে লাগাতার 5,000 থেকে বাড়িয়ে ডিজেল সাপ্লাই চলছে, বিদ্যুৎ যাচ্ছে যাই দিয়ে সেখানে বসে তারা ভারত বিরোধী প্রচার করছে, ভারতের বিদ্যুৎ নিয়ে, তাই না? রূপপুর পাওয়ারপুর বিদ্যুৎ কেন্দ্র চালু হচ্ছে, মেট্রো রেল চলছে, মেট্রো রেলের সম্প্রসারণের ব্যাপারে ভারতের কারিগরি সহায়তা থাকার কথা আছে, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো তো কোনো ভারত তো পিছিয়ে আসে, ভারত তো প্রস্তাব দিয়েছে সমস্ত যৌথ ওয়ার্কিং গ্রুপ গুলোর বৈঠক ডাকা হোক, কিন্তু বাংলাদেশ তো একমাত্র গঙ্গা পানি চুক্তির খালি একটা কারিগরি কমিটির বৈঠক ছাড়া এখন, আর বিজেপি বিএসএফ একটা বৈঠক হয়েছে, এছাড়া তো আর কিছু হয়নি। কিন্তু আমার মনে হয় বৈঠকটার পর পুশ ব্যাক পুশিনের ব্যাপারটা একটু স্তীমিত হয়েছে, পুরোটা বন্ধ হয়েছে বলবো না, একটু স্তীমিত হয়েছে। এই কারণে গতকালই আমি দেখলাম যে বিএসএফ বেশ কিছুকে যাদের পাঠিয়েছিল পুশ ব্যাক করেছিল তাদেরকে আবার ফেরতও নিয়েছে, এটাও ঘটনা ঘটেছে, দেখলাম আর কি। আমার মনে হয় বিষয়টা আলোচনার পর এখন ঠিক হয়েছে যে সেক্টর কমান্ডার লেভেলে একটা আলোচনা করে কোন একটা মেকানিজম ব্যবস্থাপনা তৈরি করা যাতে এই সমস্যাটা সমাধান করা যায়। বাংলাদেশ ভারত সম্পর্কটা কোন পর্যায়ে চলে গেছে এই বিষয়টা নিয়ে আপনি জানেন যে গত দুদিন আগে আমাদের বাংলাদেশের একজন উপদেষ্টা গিয়েছিলেন, যিনি প্রতিমন্ত্রী পদমর্যাদা, দিল্লি এয়ারপোর্টে ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। এটা কারণটা কতটুকু জানেন বা কি হয়েছিল? ওনাকে কি পুশব্যাক করা হলো নাকি অন্য কিছু? তিনি ব্ল্যাক লিস্টেড হয়ে আছেন, কারণ তিনি একসময় একটা চ্যানেল চালাতেন বা সাংবাদিক করতেন, তখন সেখানে তার সম্পর্কে অভিযোগ ছিল তিনি প্রচন্ড ভারত বিরোধী অনেক কথা বলেছিলেন লাগাতার আর কি, সেই সরকার পরিবর্তনের আগে থেকে, হাসিনা চলে যাওয়ার পর থেকেও লাগাতার, সেই কারণে ওনাকে ব্ল্যাক লিস্ট করে রাখা ছিল। আর কিন্তু উনি যেটা করেছেন আমরা যেটা জানি সেটা হচ্ছে উনি জানতেন হয়তো যে তার এইটা কিন্তু পাসপোর্টটা কিন্তু তিনি কেন ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নেননি সে প্রশ্নের উত্তর উনিই দেবেন, তো আমি দিতে পারবো না। উনি সেইটা নিলে সুবিধা হতো, এক। দুই হচ্ছে তিনি করেছেন, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে সার্ক ভিসা নিয়েছেন, সার্ক ভিসা নিয়ে তিনি ভারতে এসেছিলেন। তিনি ওখানকার ভারতীয় হাই কমিশনকেও কিন্তু জানান ভিসা তো নিতে হবে ভারতীয় হাই কমিশন, সাধারণ পাসপোর্ট নিয়ে কেউ যদি যাতায়াত করে তাহলে সে তো হাই কমিশনে অ্যাপ্লাই করবে ভিসার জন্য, তখন হাই কমিশন তাকে ভিসা দেবে, তাহলে হাই কমিশনে তিনি আবেদন করেন। এখন সার্ক ভিসার ক্ষেত্রে একটা সুবিধা আছে যে আপনি চলে আসতে পারেন, সেক্ষেত্রে ওই কোনো নির্দিষ্ট মিশনের প্রয়োজন নেই। হয়তো ওনার মনে সন্দেহ ছিল যে তার এই পাসপোর্টটা হয়তো ব্ল্যাক লিস্টেড আছে, সার্ক হলে হয়তো অসুবিধা হবে না, কিন্তু সেটা ভারতীয় হাই কমিশনকে যদি তিনি জানাতেন, ভারতীয় হাই কমিশন কানাঘুষো সব জানতে পেরেছে, সবই জানতে পারেনি যে তা না, তিনি যদি জানাতেন, আমি হাই কমিশনও দেখেছি মানে তাদের বক্তব্য ছিল তারা যদি জানতেন তাহলে তারা কিন্তু জানতেন যে উনি কিন্তু ব্ল্যাক লিস্টেড আছে, তারা ইমিগ্রেশনকে একটা পাঠাতেন খবর এটা আছে ঠিকই, তো ওকে অন্তত অ্যালাউ করে দেওয়া হোক, তারা জানলে এই পদক্ষেপটা নিতেন। কিন্তু যেটা বলা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা নোট ভারবাদে ভারত সরকারের কাছে পাঠিয়েছিল যে উনি আসছেন প্রতিমন্ত্রী ছিল হিসেবে, কিন্তু ইমিগ্রেশনের যে অফিসিয়ালরা থাকে তারা তো দে উইল গো বাই রুল বুক, এরকম তো নয় যে আপনার লাল আলো রেড লাইট জ্বলছে গাড়ি চালিয়ে চলে গেলেন, সবুজ আলো চলছে গাড়ি দাঁড়িয়ে গেল, তাই না, হলুদে মাঝামাঝি এরকম চলছে, নিয়ম কানুন এসব তো নিয়ম কানুনের ব্যাপার আছে না, সেরকম নিয়ম তো তারা নিয়ম দেখবেন, রুল বুক দেখবেন, তারা তো বড় সড়ো কোনো বড় অফিসারও নয়, তারা ছোটখাটো স্তরের ইমিগ্রেশন অফিসার। ফলে তারা যখন দেখেছেন এর ব্ল্যাক লিস্টে কি করব, তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন, হাই কমিশনার নিজে উপস্থিত ছিলেন, তিনি বহু কষ্টে তিনি বোঝাবার চেষ্টা করেছেন উনি একজন মন্ত্রী প্রতিমন্ত্রী, ফলে তাকে এই ধরনের প্রোটোকল দেওয়া উচিত। সেটা হতে হতে প্রায় ঘন্টা দুয়েক কেটে গেছে, কারণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে গত অফিসার তারা এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্যারিস সফর করছেন, কেউই প্রায় দিল্লিতে নেই, যারা আছেন অনেক ছোটখাটো স্তরের কিছু অফিসাররা আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে খবর দিয়ে তারপরে যারা এরকম একটা জটিলতা দেখা যাচ্ছে তখন তাকে বলা হয় আপনি এই নর্মাল পাসপোর্টটি নিয়ে আপনি একবারের জন্য আপনাকে অনুমতি দেওয়া হচ্ছে, আপনি আসতে পারেন, আপনি ভারতে ঢুকতে পারেন, কিন্তু এটা নিয়ে ভবিষ্যতে আসতে পারবেন না, ভবিষ্যতে আসতে গেলে আপনাকে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে আসতে হবে। যাই হোক, এতে তিনি অপমানিত বোধ করেন, অপমানিত বোধ করার পর তিনি সিদ্ধান্ত নেন তিনি ফিরে যাবেন, তিনি কিন্তু ফিরে গেছেন নিজে, ভারত সরকার তাকে ফেরত পাঠায়নি।
অন্য অনেককে যেমন পার্সোনাল নন গ্রাটা ডিক্লেয়ার করে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, ওনার ক্ষেত্রে তা হয়। এখন পরে শুনলাম উনি এটা অপমান হিসেবে নিয়েছেন। আজকে জাহিদ সাহেব সাংবাদিক সম্মেলন করলেন। উনি যে যুদ্ধাংদেহী মনোভাব উনি উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত ছিলেন ওনার ইউটিউব চ্যানেলে, যে একরকম যে ভারতের কে প্রয়োজনে পা চাটানো হবে, এই ধরনের কথাবার্তা ওনার ইউটিউব চ্যানেল ঘুরলেই পাবেন। আপনি ভারত থেকে বসে যদি ওনারটা না দেখতে পারেন চ্যানেলটা, তাহলে আপনি হয়তো ভিপিএন ব্যবহার করে দেখলেও পারবেন, যে খুব রগরগে দগদগে কথাবার্তা বলতেন। তিনি এখন ফেরত আসার পরে তিনি বলছেন যে ভারতের সাথে সম্পর্ক ঠিক থাকবে, আমাদের ব্যবসা বাণিজ্য চলবে, এতে দুই দেশেরই সম্পর্কের আরো উন্নয়ন করতে হবে ব্যবসা। এইটার কারণটা কি? উনি তো এখানে, আমরা যেটা ভাবছিলাম যে উনি এখানে এসে তো হয়তো কামান টামান রেডি করবেন যে সরাসরি যুদ্ধ তৈরি হয়ে যায়। না, আমার মনে হয় যে এটা কি আছে, আসলে উনি যাই বলে থাকুন অতীতে, কিন্তু উনি এখন তো একটা দায়িত্বশীল পদে আছেন, এবং দায়িত্বশীল পদে মানে তিনি বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করবেন। ফলে সেই হিসেবে তার যে দায়িত্ব, সেই দায়িত্ব হিসেবে তিনি ব্যক্তিগতভাবে এমন কিছু করবেন না যাতে তিনি একটি কারণ হয়ে দাঁড়ান দুদেশের সম্পর্কের প্রতিবন্ধকতা। তবে দাদা উনি যেটা বলেছেন, উনি বললেন যে আপনিও বললেন সেটা, যে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের একটা মিটিং এ প্রতিনিধি দলের করছেন। আর উনি যেটা বলেছেন যে এইসব মিটিং গুলো হচ্ছে যে আগামী 2-1 মাসের ভেতরে আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া ইন্ডিয়াতে সফর নির্ধারণ করার জন্য কি উনি না আমাদের পররাষ্ট্রমন্ত্রী? নিশ্চয়ই, কিন্তু কতগুলো আসলে কি ভারত থেকে যেটা বলাও হয়েছিল বাংলাদেশকে, দুদেশের মধ্যে যে যৌথ ব্যবস্থাপনা যেগুলো আছে সেই বৈঠকগুলো শুরু করা, সেই বৈঠকগুলোর একটা চূড়ান্ত রূপ নিলে তখন হয়তো, কারণ আমি বলছি এই কারণে বলছি, এটা উনি সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, সিদ্ধান্তটা নেবেন তো পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী নিজে। রোশন রুম যে কনফারেন্স, এর কিন্তু একটা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কনফারেন্স কিন্তু হয়ে গেছে, সেটা মরিশাসে, যেটার জন্য খলিলুর রহমান এবং হুমায়ুন কবির তারা দিল্লি এসেছিলেন। দিল্লি থেকে তারা কিন্তু জয়শঙ্করের সঙ্গে একই বিমানে চেপে সেখানে গিয়েছিলেন, সেসব সংবাদ প্রকাশিত হয়েছিল। এখন এরপরে একটা সামিট হবে। সামিট মানে শীর্ষ বৈঠক হবে, শীর্ষস্তরের বৈঠক মানে সব দেশের প্রধানমন্ত্রীরা এতে অংশগ্রহণ করবে। সেই জন্যই বলছেন হয়তো যে এই সামিটের বৈঠকটা যদি ভারতে হয়, এটা যেমন এই বৈঠকটা কর্মকর্তাদের বৈঠকটা, কেন কি হয়, এজেন্ডা তৈরি হয়, কি কি বিষয়ে আলোচনা হবে। সেটা দ্বিপাক্ষিক সফর তারেক রহমানের নাও হলেও এই মাল্টিল্যাটারাল বহুদেশীয় মঞ্চের কোন সফর হয়তো হতে পারে। সেটা যখন উনি একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী যখন বলছেন, নিশ্চয়ই সেটা উনি একটা সত্যি সত্যি অনেক বেশি, আমি বলবো যে একটা ব্রেকিং নিউজ দিয়েছে সেই অর্থে। কারণ হচ্ছে এদিকে খবর, এটা যেমন একটা খবর ছিল, গতকালকে আরেকটা খবর ছিল, নেপাল থেকে আরো 20 মেগাওয়াট বিদ্যুৎ বেশি আনার জন্য চাচ্ছে বাংলাদেশ, ভারত সরকারের না করার কারণে আনতে পারছে না। তো এই সবগুলো মিলিয়ে একই দিনে ভারতের ব্যাপারে তো 2-3টা খবর ছিল। তো সেই খবরটার ব্যাখ্যাও ছিল যে কেন দেওয়া যাচ্ছে না। এটা তো নয় যে বস্তা করে বিদ্যুৎ ভরে তারপরে পাঠিয়ে দেওয়া হলো। বিদ্যুৎ যায় কোথা দিয়ে? ট্রান্সমিশন লাইন দিয়ে যায়। তো ট্রান্সমিটার যারা যেটা পাঠানো হবে, এইটা তো নিশ্চয়ই জানা আছে যে যখন ভেড়ামারা মানে বহরমপুরের কাছ থেকে যে বিদ্যুৎ কেন্দ্র, সেই ট্রান্সফরমারকে ক্যাপাসিটি বাড়াতে হয়েছিল যাতে 1200 মেগাওয়াট বাংলাদেশকে দেওয়া যায়। তার আগে তো অত ছিল না, প্রথমে 600 ছিল, ধীরে ধীরে 1200 মেগাওয়াটের ক্যাপাসিটি হতে হয়েছে। একটা লাইন যেটার মাধ্যমে যাবে, নাহলে লাইনটা ট্রিপ করে যাবে। 40 মেগাওয়াট যেটা যেতে পারে সেই অনুযায়ী প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। নেপাল চায় যে আরো বাড়তি পাঠাতে, এটা ঘটনা। আর নেপালে এত বিদ্যুতের প্রয়োজন হয় না। তো নেপাল কি করবে? নিকটতম প্রতিবেশী, সেই হিসেবে বাংলাদেশকেই দিতে চাইবে। সুতরাং এই প্রস্তাবটা ভারত, নেপাল এবং বাংলাদেশ, এদের মধ্যে একটা এনার্জি সাব কমিটি আছে। এই সাব কমিটিতে এটা আলোচনা হয়ে সিদ্ধান্ত হবে। এটা কালকে বললে কালকে হবে না। তার কারণ হচ্ছে এই ট্রান্সফরমারটার ক্যাপাসিটিটাকে বাড়াতে হবে যাতে 60 মেগাওয়াট বিদ্যুৎ চায়, তাই না? আজকে না হলে এটা দিলে তো বাংলাদেশ 40 মেগাওয়াটও পাবে না। যদি আমি 60 মেগাওয়াট নেপাল কাল থেকে শুরু করে দিতে, যার ক্যাপাসিটি নেই, এগুলো একটা বৈজ্ঞানিক বিষয়। আমার মনে হয় কোনো
ইলেকট্রিকের বিষয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা, তাদের সঙ্গে পরামর্শ করলে আমার মনে হয় তারা অনেক সঠিক উত্তর দিতে পারবে। এর মধ্যে ভারত বাংলাদেশ সম্পর্ক বা কোনো এই যে তিক্ততা, আমার মনে হয় না এটা খুব বড়, এটা কেউ কেউ প্রচার করতে পারেন। কিন্তু আমি বাংলাদেশের কিছু গণমাধ্যমে এটাও দেখেছি, খবরে লেখা আছে যে বা যেহেতু ক্ষমতা নেই লাইনের, সেই জন্য দেওয়া হচ্ছে না বলে ভারত জানিয়েছে। ক্ষমতা নেই এটা কেউ কেউ ইন্টারপ্রেট করবেন ইচ্ছাকৃত, বললে বলতেই পারেন। সেটা হচ্ছে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যিনি আছেন, যিনি বিদ্যুৎ নেন, যারা এর সঙ্গে যুক্ত, বাংলাদেশের যে বিদ্যুৎ নিগম যেটা রয়েছে লিমিটেড, তাদের কোনো কর্তা ব্যক্তির সঙ্গে কথা বললে পরিস্থিতিটা আরো, তারা যদি কিছু বলতেন যে না ক্ষমতা আছে তা সত্ত্বেও ভারত দিচ্ছে না, তাহলে ব্যাপারটা একটা যৌক্তিকতা পাওয়া যায়, একটা ভিত্তি হয়। তা না হলে এটা মিডিয়ার লেখাতে কিছু, মিডিয়ার সবাই সবকিছু জানে তা না, আমিও সব বিজ্ঞান জানি না, কিন্তু আমি শুনেছি, এটা হওয়ার পরে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি ট্রান্সমিটারের ক্যাপাসিটি